শ্রী শ্রী যোগাদ্দা মাতা সহায়। শ্রী শ্রী যোগাদ্দা মাতার পাদপর্শে শত কোটি প্রণাম জানিয়ে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুধু দর্শক মণ্ডলীর আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রা পালা। সুন্দরীর ফাঁদে শয়তান কাঁদে। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনা সীমন্ত চ্যাটার্জি, দল ম্যানেজার ও ব্যবস্থাপনায় সত্যনারায়ণ মুখার্জি, পরিবেশনা ঘাদলসা মিলন সংঘ, রূপসজ্জা ও সাউন্ড স্টার দেশ কাটোয়া। বিশেষ ঘোষণা, আমাদের যাত্রা জগতে যে সমস্ত শিল্পীগণ যেমন কাশীনাথ দত্ত মহাশয় এবং আমাদের যারা যাত্রা জগতের শিল্পীরা আজকে আমাদের মধ্যে নেই, তাদের আত্মার স্বর্গতি কামনা করি। ওনারা যেখানে থাকুন ভালো থাকুন এই কামনা করছি। নমস্কার। ঘোষণাটি শেষ হল। শুরু করতে চলেছি আজকের যাত্রা পালা। সুখের সর্বধুলাই লুটাই গ্রহণ লেগেছে সংসার চাঁদে, পাপ পুণ্যর বিচার শালায় সুন্দরীর ভাবে শয়তান কাঁদে। তুমি কথা শোনো খোকা বাবু, তুমি কথা শোনো, তুমি অমন করো না। না 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 না, আমি বলছি তো আমি কোথাও যাব না। আমার বাবা না এলে আমি কালুর সাথে কোথাও যাব না, কোথাও না। আমি বলছি তো, আর আমি তোমায় বলবো না গো, তুমি তো জানো গো খোকা বাবু, প্রত্যেক মাসে শহরে তোমাকে বড় ডাক্তারের কাছে চেক আপে যেতে হয়। আর আজ তোমার বাবা শহরে একটা জরুরি মিটিংয়ে ব্যস্ত থাকবে, তাই আমি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। চলো শিগগিরি, ওই ধারে ড্রাইভার যে গাড়ি বের করে অপেক্ষা করছে। তুমি আমাকে বকবো না বলছো, কিন্তু তুমি দুষ্টু পাচ্ছি, সবসময় আমাকে বকো। আমি তোমাকে এবার কিন্তু বলে দিলাম মাধবদা, আমি ডাক্তারের কাছে যাব না। বাবু বলছি তো, কতবার বলবো গো, আমি ডাক্তারের কাছে যাব না। আমি আমার বাবা ছাড়া কারোর কাছে যাব না। তুমি আমার কথা শোনো খোকা বাবু। খোকা, বাবা কি আর সব সময় তোকে সব জায়গায় নিয়ে যেতে পারবে? তাছাড়া তুই তো বড় হয়েছিস, এবার তোকে একা সব জায়গায় যেতে হবে রে বাবা। তোর যখন 7 বছর বয়স তখন পর্যন্ত তুই সুস্থ স্বাভাবিক ছিলিস, কিন্তু হঠাৎ করে তোর একটা কি যেন আচানক জ্বর জ্বালা হয়ে গেল, তাতে তুই অসুস্থ হাবাগুলো হয়ে গেলেও তুই একদম প্রাণে বাঁচছিলি না বাবা। ওসব কথা থাক না কথা বাবু, ওসব কথা থাক। ছেলেটা যে প্রাণে বেঁচে আছে এটাই যথেষ্ট। আপনি একদিন দেখবেন ও ধীরে ধীরে সুস্থ হয়ে না অনেক বড় হয়ে উঠবে। আমাদের খোকা বাবু না অনেক না, আমি বলো হব না। আমি বলো হলে না আমার বাবা আমাকে আদর করবেন না। আমি বড় হলে আমার মা আমাকে গান গেয়ে ঘুম পাড়িয়ে সেই শুয়ে দেবেন না। তাই আমি বড় হব না। বড় হলে বাবা আমার কাছে আসবে না, আমাকে শুধু বকবে। তাই আমি চিরকাল ছোট হয়ে থাকবো আর তোমাদেরকে বলবো। মা তুমি এসেছো, আমি তোমাদেরকে বলবো কি জানো মা? তোমরা আমার সকল দেবতা, তোমরা আমার ভগবান, তোমরা আমার ভগবান, তোমরা আমার সকল দেবতা, তোমরা
যে। এবার যা খোকা, তুই যা বাবা যা। তোর ওপর অনেক অনেক আশা, অনেক স্বপ্ন রে খোকা। তোকে যে সুস্থ হয়ে উঠতে হবে তাড়াতাড়ি। বাবা যা, বাবা যা। আমি আমি সুস্থ হয়ে উঠবো? হ্যাঁ হ্যাঁ গো খোকা বাবু, আর তুমি সুস্থ হলে না আমরা তোমার বিয়ে দিয়ে একটা বউ নিয়ে আসবো গো। বাবালে, আমি সুস্থ হয়ে উঠলে আমার জন্য একটা বউ আনবে। হ্যাঁ খোকা, আমরা তোর জন্য বেশ সুন্দর রাজকন্যা দেখে ঘরে নিয়ে আসবো। ও বাবা, রাজকন্যা! আমার বাবা বলছে আমি নাকি যুদ্ধ নামার জন্য রাজকন্যা নিয়ে আসবে। হ্যাঁ গো আমার খোকা দাদা, বাবু, হ্যাঁ তুমি তাকাবো না, তুমি শুনছো তো? হ্যাঁ। আমার মা বলেছে, আমার বাবা বলেছে আমার বিয়েতে আমার জন্য রাজকন্যা নিয়ে আসবে। চলো মাদুদা, চলো গো, গাড়ি নিয়ে চলো। আমি তাড়াতাড়ি চলো, চলো খোকা আমাকে তো বাবু। সুস্থ হতে হবে। হ্যাঁ। আমি বিয়ে করবো, বিয়ে করবো, বিয়ে করবো। তাই। তোকে যে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। তোর প্রতি অনেক আশা, অনেক স্বপ্ন, সেগুলো তোকেই পূর্ণ করতে হবে। আরে অন্যের স্বপ্ন পূরণ করতে গিয়ে অপরের স্বপ্নগুলোকে নষ্ট করা যায় না কাকা। দেখি সুদর্শন, হ্যাঁ আমি সুদর্শন, সুদর্শন চাকি। আমি সব পাক নাকি না, কিন্তু পাকে থাকি। সুদর্শন! তুই আবার ফিরে আসিস এখানে? হ্যাঁ আজকেই জামিন পেলাম, আর জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে একদম সোজা এখানে চলে এলাম ওই আমার সম্পত্তির হিসাবটা পাই টু পাই বুঝে নেওয়ার জন্য। সম্পত্তির হিসেব তার মানে মানে বলছিলাম কি স্যার, এই বুড়ো বয়সে এই যজ্ঞের মতো শুকুনি মতো ধন সম্পত্তি আগলে রেখে কি নাও একমাত্র ছেলে, সে তো হবা গো রেখে পা। তাই বলছিলাম যে আপনার সম্পত্তিটা সুস্থভাবে আপনি যদি সুযোগ্য ভাইপুর হাতে দানপত্র করে দেন। আমিও কি ধর্মদাস, অধর্ম কি দিনবাস। বেঈমান, শয়তান, আমাদের কোম্পানির উকিল হয়ে তুই আমাদের সঙ্গে শয়তানি করতে চাইছিস? লেখে পা ঠেলা সামলা, শুধু শুধু হাত মেলাইনি বৌদিমণি, কোলাকুলিও করেছি এবং আপনাদের এগেনস্টে একটা চালুই তৈরি করেছি। মানে তোমার ওই হাবাগোবার ছেলেটার অবর্তমানে তোমার এই বিশাল সম্পত্তি, এমনকি এই কারখানাটা তুমি আমার নামে দানপত্র করে গেছো। না, ওরে বেঈমান, তুই অনেক পাপ করেছিস, আর তুই মহাপাপ করিস না। আমার ওই ছেলেটাকে তুই পথে বসাস না। আরে কাকা, তুমি ছেলের জন্য চিন্তা করো না, তুমি ছেলের জন্য চিন্তা করো না, কারণ তোমার ওই ছেলেটা তুমি ডাক্তার দেখাবার জন্য যে গাড়িটায় পাঠিয়েছো না, ওই গাড়িটাই আমি আগে থেকে বোম ফিট করে রেখেছি। তোমার ছেলেটা আমার তোমাকে বাঁচাতে হবে, আমার তোমার কিচ্ছু হবে না। আমি আসছি খোকা, আমি আসছি। শালা শুয়োরের বাচ্চা! এই, তুই শালা আমার বাবাকে ঠকিয়ে মদ আর জুয়াতে আমার বাবাকে আকৃষ্ট করে তুই আমার সমস্ত সম্পত্তি নিয়ে নিয়েছিস, আর আমি তো সম্পত্তির ভাগ চাইতে গেলে আমাকে পুলিশ নিয়ে জেলে পড়ে দেবে। তোকে আজ আমি খতম করে দেবো। আপনি ওকে মেনে না স্যার, ও মেনে যাবে, খুশি আসলে যাবে। সোজা কর বাবা। আমি সুদর্শন চাকি, আমি পাক রাখি না, কিন্তু সালা পাকে থাকি। আজ থেকে তোর সমস্ত সম্পত্তি আমার। প্রশান্ত করে আমার খোকাকে তুই বসে বসাইলি। আমি পাচ্ছি না, আমার
আমার খোকা যদি কিছু হয়ে যায় তাহলে তাহলে আমি পাগল হয়ে যাবো রে। কাকা ও কথা কি বলছো? হ্যাঁ, তুমি যাতে পাগল না হও সেই ব্যবস্থাটাও আমি করে রেখেছি। তাই তো তোমাকে আমি সরি কাকা। শোনো, কাকিমা তো মায়েরই সমান, তাই না? তাই তুমি চিন্তা করো না, কাকিমার মুখাগ্নিটা আমি করে দেবো কাকা। তুই আমাকে সর্বশান্ত করে আমার সর্বকে তুই আমার কাছ থেকে কেড়ে নিলি। আমি তোকে শুয়োরের বাচ্চা আমার কুল চূড়া কুল আজ থেকে সমস্ত সম্পত্তি শালা আমার। আমি পাক বাকি না, কিন্তু শালা পাকে তাকে। না রে জানোয়ার, ওই সম্পত্তি নামে আমি একটা বিশেষ উইল তৈরি করে আমার ওই খোকার নামে আমি এক বিশ্বস্ত কর্মচারীর কাছে আমি জমা রেখে দিয়ে এসেছি। আর যদি আমার খোকার কিছু হয়ে যায় তাহলে ওই সমস্ত সম্পত্তি মিশনের নামে চলে যাবে। দেখেছেন শালা আমি কি হারামি দেখেছেন? নিজের বাসটা নিজেই নিলাম। ছি 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 ছি। এখন এই বোকা ছেলেটাই তো তুরুপের দাস। উকিল বাবু, যেমন করে বোকা ছেলেটাকে বাঁচাতেই হবে, চলে। আরে আমার নাম সুদর্শন চাকি, আমি পাক বাকি না, কিন্তু পাকে পাকে। কতবার বলেছি এই ভোর সন্ধ্যেবেলাতে এসব আজে বাজে নাচ গান করবি না। তোর এই নাচ গানগুলো এই পরিবারে কেউ পছন্দ করে না। কেউ কেউ বলছো? তুমি কার কথা বলছো? কে পছন্দ করে না শুনি আমার এই নাচ গান? আমি, শুধু আমি নয়, মেয়ের দাও চাই না তুমি এই নাচ নেচে পরিবেশটাকে নষ্ট করো। কি কি বললে? আমি নাচ গান করে বলে এই বাড়ির পরিবেশ নষ্ট হয়? হ্যাঁ হয়, কারণ ওটা তো আর নাচ নয়, ওটা তোমার রসশীলতার বহিঃপ্রকাশ। তুমি তুমি কিন্তু আমাকে অপমান করছো। এবার থেকে যাতে সম্মান জানাতে পারি সেই চেষ্টাই করো মেজ বৌদি। তার মানে কি বলতে চাইছো তুমি? আজ যে লক্ষ্মীবার রে বোন, আজকের দিনে যে ঘরের গৃহবধূরা লক্ষ্মীর আরাধনা করে রে বোন। আর লক্ষ্মীর পদচিহ্ন এঁকে সন্ধেবেলায় মা লক্ষ্মীর পাঁচালি পড়ে মা লক্ষ্মীর আহ্বান জানায়। চল 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 না রে বোন, চল আমরা দুই বোনে মিলে লক্ষ্মী পুজো করি। চল না বোন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বড় বৌদি? আরে মেজ বৌদি যদি এই সাজে যদি ঠাকুর ঘরে ঢোকে না, তাহলে মা লক্ষ্মী হয়তো জানলা দিয়ে পালিয়ে যাবে। ঠাকুরপো, মুখ সামলে কথা বলো। তার আগে তুমি তোমার চরিত্রটাকে সামলাও মেজ বৌদি। কি কি বললে তুমি?
আরে পুজো যদি করতেই চাও তাহলে তোমার এই পাশারিনী সাজটা ছুঁড়ে ফেলে আগে নিজেকে পূজারিনী সাজে সাজিয়ে নাও। ঠাকুরপো দেখবে দেখবে তোমার মনে ভক্তি এমনি থেকেই ঝরে পড়বে যদি ভক্তি ঝরে পড়বে। ঠাকুরপো আমি তো আর তোমার বৌদির মতোই অল্প শিক্ষিতা এই গাঁয়ের মহিলা নই যে এইসব আচ্ছন্ন হয়ে ওই তুলসী তলা আর ঠাকুর ঘর করে বেড়াবো। এটা তোমার ভুল ধারণা উর্মি। এটা হলো বাঙালির সনাতনী রীতি, আর এই রীতি মেনে আমার ঠাকুমা, মা, এমনকি বৌদিকেও দেখেছি সংসার করতে। রীতি আর আদর্শ হে বোন হে, ওরে এখনো যে গায়ের বধুরা এই রীতি আদর্শ মেনে ঘরের পুজো করে রে বোন, তাই জন্যই তো এখনো গ্রামের বুকে সোনার স্বর্গ গড়ে উঠেছে রে বোন। শোনো, তোমার ওই কথায় কথায় লেকচার দেওয়াটা না আমার একদম ভালো লাগে না। উর্মি, তুমি তুমি কি চাও যে আমি জয়ন্তকে নিয়ে এই ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাই? উর্মি, কিসের জন্য তুমি এই বাড়ি থেকে আলাদা হয়ে যাবে বৌমা? কেন, কি হয়নি সেটা বলতে পারেন দাদা? ওই দিদি আমাকে উঠতে বসতে কথা শোনায়, আমি শাড়ি পরতে পারি না বলে আমাকে যখন তখন আবল তাবল কথা বলে টর্চার করে। আবার আপনারা যখন বাড়িতে থাকেন না তখন আমাকে খেতে পর্যন্ত দেয় না। এই কথাগুলো জানলে পাড়াপড়শি সবাই ভাববে আমরা বাড়ির বউর উপর নির্যাতন করছি। ভাই দাদা, এই মেয়েটা সব কিছু মিথ্যে কথা বলছে দাদা। এই মেয়েটা তুমি কিচ্ছু ভেবো না দাদা। এই মেয়েটা আমাকে তোমার কাছ থেকে সরাতে চাইলেও আমি দাদা প্রমাণ করে দেবো দাদা। জল কাটলে যেমন দুভাগে ভাগ হয় না, তেমনি আমাদের ভালোবাসা দুভাগে ভাগ হবে না দাদা। কোনোদিনই দুভাগে ভাগ হবে না দাদা। জয়ন্ত, সেই আশাতেই তো এখন আমি বুক বেঁধে বসে আছি রে ভাই। আমার বিশ্বাস আমার বৌমা একদিন ওই সাজ ছুঁড়ে ফেলে দিয়ে আদর্শ গৃহবধূ হয়ে উঠবে। ইম্পসিবল, ওইসব লক্ষ্মীর বার্তা আর আমি করতে পারবো না বৌমা। আর এই ব্যাপারে আমাকে বেশি জোর খাটালে আমি সত্যি সত্যি জয়ন্তকে নিয়ে আমি আলাদা হয়ে যাবো। চমৎকার চমৎকার বলেছিস রে বোন, তুই চমৎকার বলেছিস। তুই তো এই যুগের আধুনিকা মনস্ক মেয়েদের মতো কথাটা বলে দিয়েছিস। দাদা তুমি এসেছো, এই দেখো না, এরা আমাকে মন দিয়ে সংসারটাই করতে দিচ্ছে না। মন দিয়ে সংসার? এইভাবে সংসারে ঘুরে বেড়ালে সংসারের সারটুকু তুই কোনোদিনই খুঁজে পাবি না রে বোন। দাদা, তাই আগে তোর সাজটা পাল্টা। দাদা, তার মানে কি বলতে চাইছো দাদা তুমি? জীবনের রঙ্গমঞ্চে তুই এই সংসারে একটা গৃহবধূ হয়ে অভিনয় করতে এসেছিস রে বোন। তাই তোর শ্বাসটাই যদি পারবধূর মতো হয় তাহলে এই সংসারের লোকজন তোকে কি বধূ বলে মেনে নেবে রে বোন? দাদা, তোর বড্ড সাহস হয়েছে না, তোর বড্ড সাহস হয়েছে। এই সংসার থেকে তুই আলাদা হয়ে যাবি, কিন্তু আলাদা হয়ে তুই খাবিটা কি এটা একবার ভেবে দেখেছিস? কেন আমার আবার খাওয়ার কিসের চিন্তা? আমার স্বামী তো ইঞ্জিনিয়ারের চাকরি করে। ইঞ্জিনিয়ার? তোর স্বামী ইঞ্জিনিয়ার? এই অহংকারে তুই ধরাকে সরাগান করলেও একটা কথা তুই সত্যি করে শোন, তোর স্বামী কোনো ইঞ্জিনিয়ার নয়। ইন্দ্র, তোর স্বামী একটা সাধারণ কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করে। হতে পারে না। জয়ন্ত আমাকে ইঞ্জিনিয়ার চাকরি করে বলে আমাকে নিজে ঠকিয়েছে, তাই ওর কথাটা আমি এক কাপড়ে ঘর বাড়ি ছেড়ে চলে এসেছি। আমাকে এইভাবে ঠকালো। তো একটা বেকার তোর ভালোবাসা পাওয়ার জন্য লাগাতার তোর সাথে মিথ্যা কথাগুলো বলে এসেছে। ও শুধু তোকেই ঠকায়নি রে বোন, এই সংসারের প্রত্যেক মানুষকে ওই জয়ন্ত ঠকিয়েছে। ইন্দ্র, বেঈমান কাপুরুষ জয়ন্ত সরকার, তুমি আমাকে মিথ্যা কথা বলে ঠকিয়েছো। তাই তোমাকে আমি কখনো কোনোদিন ক্ষমা করব না। তোমার এই সংসারটাকে আমি চালিয়ে পড়ে শোন কথা শোন। তুমি কি করলে ভাই? কেন তুমি এই সব কথাগুলো ওকে বললে? এবার যে
এবার যে আমার ভাই জয়ন্ত জ্বলে পুড়ে একবারে শেষ হয়ে যাবে দাদা আমরা তো ঠাকুরপোর জন্য কোনো কিছুতে কম কিছু করিনি ভাই। ওরা স্বামী স্ত্রী যাতে সুখে থাকে তার জন্য যে আমরা অনেক কিছু করে চলেছি ভাই। এমনকি আমার এই সামান্য বেতনে পড়ছে না দেখে আমার বোনও শিউলি একটা নার্সিং হোমে চাকরি নিয়েছে, শুধুমাত্র ওই জয়ন্তের অভাব যেন বৌমা বুঝতে না পারে। ও আবার একটা মিথ্যে। ইন্দ্র, হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ, শিউলি কোনো নার্সিং হোমে কাজ নেয়নি। আমি নিজের চোখে দেখেছি শিউলি ওই হোটেল অপসারাতে বার ড্যান্সারের কাজ নিয়েছে। তুমি কি বলছো ভাই? কি বলছো ভাই? তোমার কথা শুনি আমার যে সারা শরীরটা কাঁপছে, আমার পা দুটো টলছে। আমাদেরকে নার্সের চাকরি করি বলে ও গিয়ে হোটেল ড্যান্সার। না না, ওগো ওগো তুমি তাড়াতাড়ি ছেলে দেখো, আমাদের এই মাসের মধ্যেই শিউলির বিয়েটা দিয়ে দিতে হবে। কেন? এই রায়বাগনি রোদরে তোমাদের সংসারের শান্তি নষ্ট করে দেবার জন্য, ওই জন্য তোমরা খুব তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় করার জন্য মতলব করছো, তাই না? ঠাকুরজি তুমি না বৌদি না, আমাকে আমাকে তাড়াতাড়ি করে খেতে দাও, আমি এক্ষুনি ডিউটিতে যাব। নাইটে আজ আমার ডিউটি আছে। তার ডিউটিটা কোথায়? নিশ্চয়ই হোটেল অপসারাতে। দাদা কি যে বলো দাদা, হোটেল হোটেলের ডিউটি কেন থাকতে হবে দাদা? শিউলি, আমি তো একটা নার্সিং হোমে চাকরি করি। ঠাকুরজি, হ্যাঁ, আর সেই নার্সিং হোমে আজ রাত্রি একটা অপারেশন আছে, তাই তো সেখানে আমাকে নাইটে কাজ করতে হবে। ঠাকুরজি বাস বাস শিউলি বাস, এইভাবে মিথ্যে কথাগুলো বলে তুমি আর নিজেকে নিজের কাছে এত ছোট করো না শিউলি। তুমি কই তোমার দাদার পা ছুঁয়ে বলো তো, তুমি হোটেল অপসারাতে বার ড্যান্সারের কাজ নাওনি? তুই এমন করে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বলো বলো ঠাকুরজি বলো, তোমার দাদার পা ছুঁয়ে তুমি বলো ওই ইন্দ্র যা দেখেছে সব মিথ্যে মিথ্যে মিথ্যে। দাদার পা ছুঁয়ে আমি এত বড় মিথ্যা কথা কিছুতেই বলতে পারবো না। ঠাকুরজি ঠাকুরজি, তাই ইন্দ্রদার কথা আমি মেনে নিয়ে বলছি, আমি হোটেল অপসারাতে ঠাকুরজি উচ্চারণ করবি না কেন? কেন তুই এভাবে আমার এই বংশের মুখে গালি লাগিয়ে দিলি রে বোন? ছোটরা যে বেকার অসহায়, তাই তো তোমাকে একটু সাহায্য করতে আমি এমনি করে তোমার পাশে ঠাকুরজি দাদা। শিবলি ছি, তুই এতটা নিচে নামবি আমি কল্পনাও করতে পারিনি। তাই তোর ওই টাকা রোজগার নয় শিবলি, তোর ওই নোংরা অসভ্য কাজ করাটাই হচ্ছে আসল উদ্দেশ্য। ও যেন এই সংসারে আর জায়গা না পায়, আর জায়গা বৌদি, ও বৌদি, দাদাকে একটু ভালো করে বোঝাও না বৌদি। আমি এই লাইনে না প্রচুর টাকা, 1 বছর কাজ করলে আমরা অনেক অনেক টাকা। না ঠাকুরজি না, আমি তোমার দাদার সঙ্গে একমত। তুমি তোমার দাদাকে মিথ্যে কথা বলেছো, আর তুমি যে হোটেলে ড্যান্স করো এই কথা যদি শুনে তাহলে যে তোমাকে কেউ বিয়ে করতে এগিয়ে আসবে না ভাই। না না, তুমি ভুল করেছো ঠাকুরজি, তুমি আমাদের সবাইকে মিথ্যে কথা বলে মহা ভুল করেছো। দিদি কি অদ্ভুত, কি অদ্ভুত আমাদের এই সমাজ ব্যবস্থা। যারা খোলা মঞ্চে নাচ গান করে তারা শিল্পের স্বীকৃতি পায়, আর আমরা ওই হোটেলে ডান্স করে গান করি, আমাদের কি কোনো সম্মান নেই? আমি অসুচি হয়ে গেছি, আমি কলঙ্কিনী হয়ে গেছি।
শিউলি না, কেঁদো না, কেঁদো না শিউলি, কেঁদো না। এই সমাজ সংসার তোমাকে কলঙ্কিনী ভাবলেও আমি যে তোমার পাশে থাকবো শিউলি, সারা জীবন আমি তোমার পাশে থাকবো, আর সেই কলঙ্ক আমি মুছিয়ে দেবো শিউলি। ইন্দ্রদা, কেন ইন্দ্রদা? তুমি কি আমাকে দয়া করছো, করুণা করছো? না শিউলি না, আমি যে বড্ড তোমাকে ভালোবাসি শিউলি। কি বললে? হ্যাঁ হ্যাঁ শিউলি, হ্যাঁ, বহুবার এই কথাটা আমি তোমাকে বলতে গেছি, কিন্তু সাহস করে উঠতে পারিনি। তাই আজ যা পরিস্থিতি ঘটলো তাতে আর আমি চুপ করে থাকতে পারলাম না শিউলি। তাই সমস্ত দ্বিধা সংকোচ মন থেকে মুছে দিয়ে আবার তোমাকে আমি বলছি, তোমাকে আমি ভালোবাসি আর তোমাকে আমি বিয়ে করতে চাই শিউলি। কিন্তু হয় না ইন্দ্রদা, হয় না, হতে পারে না। আমার চরিত্র যে কলঙ্কের দাগ লেগে গেছে। আর তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, এই সমাজ সংসার তোমাকে কেউ কোনোদিন মেনে নেবে না। তাই আমি কারো দয়ার দান আমি কখনো গ্রহণ করতে চাই না, চাই না। এক জনম দুঃখী কপাল পোড়া আমি একজনা, এক জনম দুঃখী কপাল পোড়া আমি একজনা। কাঁদতে কাঁদতে জনম গেল, পেলাম না সুখের ঠিকানা। এক জনম দুঃখী কপাল পোড়া আমি একজনা, এক জনম দুঃখী কপাল পোড়া আমি ওই পাড়ায় পাড়ায় যেমন পৌঁছে যায় রেশন নিয়ে রেশন বাবুরা, ঠিক তেমনি এই সুন্দরী রানী পৌঁছে যায় তার গরম খাবার নিয়ে একেবারে দুয়ারে খাবার। দুয়ারে খাবার বাবু, দুয়ারে খাবার বাবু, দুয়ারে খাবার, দুয়ারে খাবার বাবু, দুয়ারে খাবার। গরম গরম খাবার বাবু পাবেন আপনারা, গরম গরম খাবার বাবু পাবেন আপনারা। সুন্দরী রানীর কাছে আপনারা পাবেন বাবু, গরম গরম খাবার পাবেন আপনারা, গরম গরম খাবার পাবেন আপনারা। গরম গরম খাবার বাবু, হরেক রকম খাবার, গরম গরম খাবার বাবু, হরেক রকম খাবার। আমি সুন্দরী রানী, আমার কাছে পাবেন বাবু হোম ডেলিভারি। আমি সুন্দরী রানী, আমার কাছে পাবেন বাবু হোম ডেলিভারি। আরে বলা নেই, কমা নেই, তুমি তো ঘরে একবারে জলসা সর বসিয়েছ। বলি হচ্ছেটা কি, আর হাতেই বাকি? এগুলো ওই সুন্দরী রানীর দুয়ারে খাবার। আরে দুয়ারে খাবার, আরে আমি তো শুনেছি দুয়ারে রেশন, দুয়ারে সরকার, তা দুয়ারে খাবার তো বাবার চোখে শুনিনি। তা
এটা নিশ্চয় সরকারি খাবার, মানে মাংনি খাবার। কোন হারামজাদা বলে যে এই সুন্দরী রানীর দুয়ারে খাবার ফ্রি খাবার? বলে ভোর 3টের সময় উঠে কুটলো কেটে বাপনা বেটে একেবারে 50টা বাড়িতে আমি আমার এই দুয়ারে খাবার পৌঁছে দিই, বলি ফ্রিতে খাওয়ানোর জন্য। ও তাহলে তুমি হচ্ছে খাবার ফেরিওয়ালি। বাবা বাবা বাবা, এ তো খুব ভালো কথা গো। তা আমি যদি তোমাকে একটা মালদার কাস্টমার জোগাড় করে দিই, তুমি আমাকে কি দেবে? কি দেবো মানে? শালা দালালি চাইছো? দালাল কোথাকার? আমি দালাল নই, আমি হচ্ছে উকিল ধর্মদাস। আমি অধর্মের দাস হয়ে ধর্মকে দিই পুরাই বাস। কি বললে? কি বললে বাবু? তুমি মানে আপনি উকিল? ওরে বাবা, সালা সালা উকিলে মানে আমি নাকি শুনেছিলাম ওই পুলিশে ছুলে 15 ঘা, আর উকিলে ছুলে যে ক ঘা হবে সেটা তো গুনেও শেষ করা যাবে না। বলি বলি ও উকিল বাবু, আরে বাবা দালালি দিতে না পারলেও আমি না হয় আমার এই খাবারের সঙ্গে যেটা ফ্রি দিই সেটাই দিয়ে দেবো। কি ফিরে দেবে মা? কেন? স্নেহ, মায়া আর ভালোবাসা। ভালোবাসা? কি বললে কি বললে? আরেকবার বলো, আরেকবার বলো। ভালোবাসা? তুমি আমায় ভালোবাসা দেবে? এ খেপা খেপা সামলা, ভালোবাসা ভালোবাসা এই ভালোবাসা নয়। এ পচা, এ শালা আবার কাঁদে কেন? আর কি হলো গো বাবু? তুমি তুমি এইভাবে কাঁদছো কেন বাবু? তুমি ভালোবাসার কথা বললে আমার ভেতরটা শালা ঢ্যাঁড়স কোথাকার। আমাকে জীবনে কেউ ইচ্ছা করছে ভালোবাসে একেবারে কুচি কুচি করে কেটে ওই আমশির সাথে টক বানিয়ে একেবারে ওই সুন্দরী রানীর হোম ডেলিভারি পার্সেল করে দিই। কিন্তু না, এখানে ঢুকতে হলে তো এই শালাটাকে আমাকে যেমন করেই হোক হাতে আনতেই হবে। বলি ও বাবু, ও বাবু, আরে বাবা ওই মরার যেমন কোনো বয়স হয় না, ঠিক তেমনি না ভালোবাসারও কোনো বয়স হয় না। এখন তুমি একটা আসল কথা বলেছো, ভালোবাসার বয়স হয় না। তা শোনো, আমি তোমাকে একটা মালদার কাস্টমার জোগাড় করে দেবো, কিন্তু সে পাগল। আর এই বাড়িতে তাকে দেখাশুনো করতে পারলে তোমার মুখটা অঙ্কের টাকা পাবে। কেমন? আরে বাপরে, আপনি একদম ভাবেন না বাবু। ওইসব পাগলগুলোকে একেবারে ছাগল সাজিয়ে ওই খাঁচায় পুরতে আমি খুব ভালোই পারি। তাই ওই পাগলা বাবুটা যদি এবার বেশি পাগলামো করে না, তাহলে ওকে সালা ওই হাম্বুল দিস্তা একবারে আদা ছাঁচা করে আমি। না 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 না, আমি খাবো না। আমার বাবা পিলে না এলে আমি কিছুতেই খাবো না। সব ভেঙে আমি ছুঁড়ে ফেলে দেবো, ফেলে দেবো। ওইটাই তো তোমার কাস্টমার। ও আবার ভাগাভাগি ছড়াছড়ি করে নাকি? ছড়াছড়ি মানে সে সাংঘাতিক পাগল। তুমি চলো গিয়ে দেখতে পাবে। কই চলো দেখি সেই পাগল আবার কেমন। বাবা না এলে আমি কিছুতেই খাবো না। কতবার বলবো, কতবার? তোমরা তোমরা রোজ বলো আমার বাবা আসবে, আমার মা আসবে, আমার বাবা এলে আমাকে খাইয়ে দেবে। কই তারা এলো? কই তারা তো কোনোদিন আমার কাছে আসে না গো। আসবে কি করে গো খোকা বাবু? তারা যে এক অজানা কারণে নিরুদ্দেশ হয়ে গেছে। নিরুদ্দেশ? হ্যাঁ গো খোকা বাবু, তোমার বাবা আর মা নিরুদ্দেশ হওয়া আর আমাদের ওই গাড়ি খারাপ হওয়ার পর আমরা গাড়ি থেকে নেমে যেতেই গাড়িটা বাস্ট হয়ে যাওয়া, এই দুটো ঘটনা ঘটার পরই না আমার যে খুব বড্ড ভয় করে গো খোকা বাবু, আমার যে খুব বড্ড ভয় করে। তাই আমি তোমাকে বলছি, তোমাকে খুব শিগগিরই সুস্থ হয়ে উঠতে হবে।
আর তার জন্য যে তোমাকে সময় মতো খাওয়া দাওয়া করতে হবে গো খোকা বাবু। না মাধবদা, তোমাকে তো আমি কতবার বলেছি আমার বাবা মা না এলে আমি কিছুতেই খাবো না, কিছুতেই খাবো। কেন কেন তুমি বুঝতে চাইছো না খোকা বাবু? তোমার মা বাবা হয়তো চিরদিনের মতোই, আর তারা কোনোদিনও ফিরে আসবে না গো। কেন আমার মা বাবা আমার কাছে ফিরে আসবে না কেন? কেন গো কেন? হয়তো তাদের ফিরে আসার পরটাই বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? রে মাধব, আরে আমার ভাইটাকে কি বোকা বোকা কথা শোনাচ্ছিস রে? না মানে খোকা বাবুটা কিছু খেতে চাইছে না তো। আরে খেতে চাইছি না, তার জন্য তুই চিন্তা করিস না, আমার ভাইটাকে আমি খাইয়ে দেবো। তুই যা 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 যা। যাচ্ছি গো বড় বাবু, যাচ্ছি। মা বাবাকে হারিয়ে এই ছেলেটা যে বড় কষ্টে আছে, আর তাই তো কোনো কিছুই মুখে তুলতে চাইছে না। ঠিক আছে, আপনি একটু দেখুন। হ্যাঁ, আপনি একটু দেখুন। ঠিক আছে, যা না, তুই যা, ওকে আমি খাইয়ে দেবো। ওকে আমার ভাই রে, ওকে আমি আজ নিজে হাতে খাইয়ে দেবো। আমি তোমার হাতে কখনো খাবো না। খাবি না? না। তুই না খেলে আমিও খাবো না। তার জন্য আমার খুব কষ্ট হবে, খুব কষ্ট। তোমার খুব কষ্ট হবে বুঝি? হবে না? হবে না? তুই তো জানিস আমি তো সারাদিনে 8-10 বার না খেলে চোখে সরষের ফুল দেখি, মাথাটা কেমন বনবন করে ঘুরে। তাই তুই যদি খাবার না খাস না, আমি ওই পায়েসে কিশমিশের মতন, পায়েসের মধ্যে না, পায়েসে না, আমি কিশমিশের মাটিতে মিশে যাবো রে। ও দাদা, দাদা গো বল, তুমি আমায় এত ভালোবাসো? খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আর সেই জন্যই তো তোর জন্য আমি খাবার নিয়ে এসেছি। আয় খেয়ে নে। তুমি নিজের হাতে আমার জন্য খাবার এনেছো? আমি নিজের হাতে, এটা আমার খাবার, আমি তোকে খাইয়ে দেবো। ওগুলো আমাকে খাইয়ে দেবে? হ্যাঁ, আয়, খুব ভালোবাসো। হ্যাঁ, এই দেখ 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 দেখ, তোর জন্য খাবার এনেছি। দাদা, ও দাদা, তুমি তো খুব ভালো ভালো খাবার খাও। এ তো তোমার খাবার নয়। আরে আমার খাবার রে, বাসি শক্ত রুটি আমার খাবার তো। আরে বাসি রুটি তো ভিটামিন বেশি রে। না, নে খেয়ে নে। না, হাকর আমি খাই না। খাবো না, আমার বাসি রুটি আমি খাবো না, খাবো না। খাবছি শালা খেয়ে দি, একে বিয়ে হয় না, তারপরে বাজনা চাই, রুটি চাই, মাংস চাই। তুমি বলছো বলে ওই বাসি রুটি আমাকে খেতে হবে? তুমি ভালো খাবার খাবা না? না, শালা তুই খাবারগুলো ফেলে দিলি। তোমরা নিজেরা ভালো ভালো খাবার খাবে, আর আমার বেলায় এই শক্ত বাসি রুটি আমি খাবো না। তুমি মেরে ফেললো, খাবো না, খাবো না। খাবো না, খাবো না, খাবো না। সারা বাগাতে তুই দেখাচ্ছ, এদিকে একদিকে ভাই ভাই করছো, আর এদিকে ভাইটাকে কষায়ের মতো পেটাচ্ছ। বলি সারা একেবারে চাটনি বানিয়ে ওই সুন্দরী দুয়ারে খাবারে পার্সেল করে দেবে। শালি হারামজাদি, আমি জীবন রে, আমি বাগাতে তোর, আমি ইচ্ছা করলে তোকে কচুর মতন কচকচ করে খেয়ে দিতে পারি। ছোট বাবুর সঙ্গে পারবি খেপি? এবার হেপা সামলা, তাড়িয়ে চলে এলো। এই উকিল বাবু, এ মালটাকে এইটাই তো খাবারে ভেরিওয়ালি। তা আমার বাড়িতে দাঁড়িয়ে সব আমাকে হুমকি দিচ্ছে। আর সাহস তো কম নয়। এই বাপ, আপনি হচ্ছেন এই বাড়ির মালিক, আর আমি তো সারা এই ঢেঁড়সটাকে এই বাড়ির মালিক ভেবে বসে আছি। না 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 না, ওরা কেউ এ বাড়ির মালিক নয়। আমরা যে খুব বড় লোক, আমার বাবা প্রচুর সম্পত্তি। এ বাড়ির মালিক ওরা নয়, মিথ্যা কথা বলে। একটা কথা বললে থাপড়ে সোজা করে দেবো। নে খেয়ে নে। এই মেয়ে, তোমার নাম কি?
কেন এসছো এখানে? সামলা ছোট বাবু, মাথা গরম করো না, মাথা গরম, মাথা গরম না, বলি হাতের লক্ষ্মী পায়ে ঠেলে লাভ নেই। আপনি বলছি দেখো না, তুমি দেখো, ওরা প্রতিদিন আমাকে খুব মারে, জানো তো? এতটুকু ভালো খাবার আমার জন্য খেতে দেয় না। তুমি বলো না, এ দেখো এই বাসি রুটিগুলো আমাকে খেতে দিচ্ছে। আচ্ছা তুমি বলো, এগুলো কি খাওয়া যায় গো? আই বাপ, এগুলো তো কুকুরকে দিলেও খাবে না। আচ্ছা তুমি বলো না, আমি কি একটু ভালো খাবার খেতে পাবো না গো? আমার মা নেই, আমার বাবা নেই বলে ওরা আমাকে ভালো খাবার দেয় না গো, রোজ আমাকে মারে গো, আমাকে রোজ। না, আর তোমাকে ওরা কখনো মারবে না। এই দেখো, আজ আমি তোমায় অনেক ভালো ভালো খাবার খাওয়াবো। বলো তুমি আজ কি খাবার খাবে? মাছ ভাত, ডিম ভাত না মাংস ভাত? বলে বাবালে তুমি আমার জন্য খাবার এনেছো? আমি মাছ, মাংস, ডিম, আমি সব খাবার খাবো, সব খাইয়ে দাও। বেশ, তাহলে আজ আমি তোমায় নিজের হাতে খাইয়ে দেবো। তুমি খাইয়ে দেবে আমাকে? খুব ভালো। দেখে পা তুমি না কেমন খাচ্ছে দেখছেন? কাজ হয়ে গেছে। কিন্তু টাকা, আমার কি টাকা সাধ্য আছে যেসব টাকা দিয়ে এরকম মেয়েটাকে পুষে রাখবো? মাথা খারাপ করে না, টাকা কি আপনি দেবেন? দেবে তো আপনার ওই কাকার কাছ থেকে টাকা নিয়ে ওকে দেবেন। হ্যাঁ শোনো, এই ব্যাপারে আমার একটা মাথায় আইডিয়া আসছে। হ্যাঁ বলুন। এই সুন্দর আমি ওই কথাটাই বলতে যাচ্ছিলাম। তাই ওই মেয়ে, আরে আমার কাছে তুমি বুনো হলেও ওর কাছে তো দেখছি কলকাতার রসগোল্লা। আরে বাবা, আমি যার কাছে যেমন আমি কিন্তু একেবারে তার কাছে তেমন। হ্যাঁ তুমি এক কাজ করো, ওকে রোজ খাইয়ে দিতে এসো, আর তার জন্য যা টাকা লাগে না হয় আমি দেবো। না, একদম সম্ভব নয়। আমি রোজ 50টা বাড়িতে হোম ডেলিভারি করি, এইসব নিজের হাতে খাইয়ে দেওয়ার মতো সময় আমার হবে না। তুমি আমায় খাইয়ে দেবে না? তুমি যাও, দুষ্টু পাগল, আমি খাবো না। যা বাবা, এ তো বড় মুশকিল। ডবল করে দেবো মাইনে, ডবল করে দেবো। ও খাওয়াই তো বাধ্য। হ্যাঁ, কি বললেন আপনি? এই যে শুনুন, আমি কিন্তু আমার খাবারের 1 টাকা কমও নেই না, 1 টাকা বেশিও নেই না। তবে হ্যাঁ, আমার খাবারের সঙ্গে একেবারে ফ্রি থাকে স্নেহ, মায়া আর ভালোবাসা। আর সেই ফ্রিটা দিতেই না হয় আমি এই বাবুটাকে খাইয়ে দিতে রাজি হলাম। তুমি না খুব ভালো। তোমরা তো মায়ের জাত, মানে বোন, তাই বলছি কি বোন, তুমি একটু রাজি হয়ে যাও, ওকে এসে খাইয়ে টাইয়ে দিও, ওর যা টাকা পয়সা লাগবে আমি দেবো। আরে বললাম তো আমি বেশি টাকা নেই না, তবে একেবারে স্নেহ, মায়া, মমতাটা ফ্রি দিই। তার জন্যই তো আমি ওনাকে খাইয়ে দিতে রাজি হলাম রে বাবা, রাজি। দেখছেন যেটা বাবু, কেমন হতে সুদর্শন চাকে আমি শালা পাক মাটি না, কিন্তু পাকে পাকে। বিবেকে মনুষ্যত্ব চেতনা সমাজ গভীর ঘুমে মগ্ন, ওদের ঘুম ভাঙাতে হবে, নইলে যে সারা সমাজটা ঘুমিয়ে পড়বে। তোমরা সব জাগো, জাগতে রহো, জাগতে রহো।
এসে পাগল কোথাকার। পাগলাবো কোথায় গো বাবু? আমি তো তন্দ্রাচ্ছন্ন সমাজটাকে নাড়া দিয়ে জাগাতে যাচ্ছি। অন্ত বিবেক মনুষ্যত্ব চেতনাকে নাড়া দিয়ে জাগিয়ে ওদের ঘুম ভাঙিয়ে ঘরে ফেরাইতে যাচ্ছে। হ্যাঁ, তোদের ঘুম পেয়েছে, বাড়ি যা, তোদের ঘুম পেয়েছে। বদ্ধ গরু কোথাকার, তোকে এমন কেস দেবো না, 3 মাস তোকে জেল হাজত করে দেবো আমি, জানিস? তা তুমি পারবে গো বাবু, তা তুমি পারবে, কারণ এটা যে কলির যুগ। এ যুগে সত্যি বললে মানুষে ভয় পায়, এ যুগে সত্য বললে ভয় পায়, বিপদে পড়বে। এটা অধর্মের যুগ বলতে, অধর্মের যুগ। এই যাবো হারামজাদা, সত্যবাদী যুধিষ্ঠির। আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেত, পাপ হবে। এখন মানুষ সত্য বলতে ভয় পায়, বিপদে পড়বে। কারণ এটা যে কলির যুগ, অধর্মের যুগ। অসৎ পথে রাজা হওয়া যায়, কিন্তু সাবধান। আমি ওদের বিবেক মনুষ্যত্বকে জাগিয়ে তুলবই। যতই তুমি ওদের বিবেক মনুষ্যত্ব জাগিয়ে তোলার চেষ্টা করো, ওদের ওই ঘরে আমি তালা লাগিয়ে দিয়ে এসছি। ওরা শত চেষ্টা করলেও ওই ঘর থেকে বেরোতে পারবে। কে তুমি? তুমি কে? আমার নাম সুদর্শন চাকি। আমি সারা পাক রাখি না, কিন্তু পাকে থাকি। পাক মাখি না বলছো, কিন্তু সারা শরীরে তোমার তো পাক লেগে আছে গো বাবু। মহাপাকের দুর্গন্ধময় পচা পাক। কি বললি? আরে মুখে লেগে আছে নিজের আপন জনের তাজা রক্ত। কি বললি শালা? আমার মুখে তাজা রক্ত? শুধু মুখে নয়, তোমার হাত দুটো যে রক্ত মাখা। হবে না কেন? তুমি যে একটা জল্লাদ। যেমন হায়নার মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়, তেমনি তুমি নিজের প্রিয়জনকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছো। তুমি শুধু জল্লাদ নও, তুমি একটা জীবন্ত প্রেতাত্মা। আমি প্রেতাত্মা? শোরে বাচ্চা, আমি প্রেতাত্মা? আমি জল্লাদ? এমন অবস্থা করবো সালা, এই ছুঁচো মেরে হাত বন্ধ করে কি লাভ? তুই যদি সালা মেয়ে হতিস না, সে তো বলবেই গো জল্লাদ। তুলে নিয়ে গিয়ে সে তো বলবেই গো জল্লাদ মশাই। তোমার কাছে নারী মানেই তো ভোগের সামগ্রী। কিন্তু মনে রেখো শয়তান, তুমি যে নারীর কথা বললে, ওই নারীর হাতে তুমি একদিন সবংশের ধ্বংস হবে। সবংশের ধ্বংস। খবর নেন তো, পাগলাটা কি পরিচয় করতে এসছে? কেন হুটহাট করে এই বাড়িতে বারবার ঢুকে পড়ে? আমি জানছি, আমি ওই মাত্র দিচ্ছি খবরটা। কেউ আপনি একটু সঞ্চত হন, আমি দেখছি বাবু, দেখছি। আমি তো এখন আমার নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারছি না। আমরাও আপনাকে বিশ্বাস করি না। এই কে তুমি? কেন আপনি ওই কারখানার গেটের সামনে তালা দিয়েছেন? কিন্তু কেন? সেই কৈফিয়তকে তোমাকে দিতে হবে। কে তুমি? কি তোমার পরিচয়? আমি এই কোম্পানির একজন পুরনো শ্রমিক। আমার নাম সিদ্ধান্ত সরকার। সিদ্ধান্ত সরকার? এবার হেপার সামলা। সিদ্ধান্ত বাবু, আমি বলছিলাম কি, এই কারখানাটা মালিকানা বদল হয়েছে। মালিকানা বদল হয়েছে? মালিক চায় যে এই কারখানা সুস্থভাবে চলুক। আরে দাঁড়ান। মালিকানা বদল হয়েছে মানে কে এই কোম্পানির নতুন মালিক?
এই সুদর্শন চাকি। আমার কাকা নিরুদ্দেশ হয়ে যাওয়ার সময় একটা উইলে এই কারখানার সমস্ত সম্পত্তি সব আমার নামে লিখে দিয়ে গেছেন। উকিল বাবু দেখান, উইলটা দেখিয়ে দেন। এই যে এই যে এই যে মশাই, এই দেখুন সব বিচারে উনি সব স্বাক্ষর করে দিয়েছেন। বলুন। আমি সুদর্শন চাকি, আমি পাঁক মাকি না, কিন্তু পাঁকে থাকি। আপনি ভাববেন না আপনাকে আমি খুশি করে দেবো, আপনাকে আমি অনেক বড় পোস্টে চাকরি দিয়ে দেবো। ঠিক আছে, আপনি শুধু লেবারগুলোকে জানিয়ে দেবেন যে এই কারখানার নতুন মালিক এখন আমি সুদর্শন চাকি। ঠিক আছে ঠিক আছে, নিশ্চয়ই নিশ্চয়ই আমি জানাবো, কিন্তু কিন্তু তার আগে আমি আপনাকে এই আরে লক্ষ লক্ষ টাকা খরচা করে আমি উকিল ধর্মদাস আমি উইল বানিয়েছি, আর আপনি ওসে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। হ্যাঁ দিলাম, কারণ কারণ ওটা জাল উইল। হ্যাঁ হ্যাঁ জাল উইল। সত্যপ্রিয় বাবু অনেক আগেই একটা তার দানপত্র উইল করে গেছেন, আর সেই উইলের বক্তব্য হলো যে ওনার অসুস্থ ছেলেকে বিয়ে করবে, সেই হবে ওই সম্পত্তির মালিক। দাঁড়াও, এই কথাটা তুমি জানলে কেমন করে? আরো উল্লেখ করা আছে যে ওই হাওয়া গোবা ছেলেটাকে বিয়ে করবে, তার পেটে সন্তান জন্ম নেবে, সেই আসল উত্তরাধিকারী। ঠিক আছে, এই কথাটা তুমি কি করে জানলে? সত্যপ্রিয় চাকি আমাকে তার বিশ্বস্ত ভেবে ওই উইল আমার কাছেই জমা রেখে গেছে। সিদ্ধান্ত বাবু আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি অনেক বড় পোস্টে চাকরি দিয়ে দেবো, আপনাকে আমি খুশি করে দেবো। আপনি আমার হাতে হাত মেলান। আমিও খুশি নই সুদর্শন চাকি, আমি ছেলেপুত্র নিয়ে খুব সুখেই আছি, তাই আমি আসছি সুদর্শন বাবু। নারায়ণ সিদ্ধান্ত সরকার, আপনি জানেন না যে আমি কি মাল, তাই বলছি ভালোই ওসব আদর্শ বাদ দিয়ে আপনি উইলটা আমাকে হ্যান্ড ওভার করুন, নইলে আপনার সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে আমি ছাই করে দেবো। আমি সুদর্শন চাকি, আমি সারা পাক মাকি না, কিন্তু পাকে পাকে। আপনার ওই দুর্বিষন্ধ আমরা ধরে ফেলেছি, কিন্তু আর নয়, তাই ওই সত্যপ্রিয় চাকি নির্দোষ হওয়ার আমি পুলিশের হাতেই খবরটা তুলে দেবো। আর তার ওই হাবা গোবা ছেলে, তারও দায়িত্ব আজ থেকে আমি নিলাম। সুদর্শন চাকি আমি নিলাম। নমস্কার। উড়িয়ে দেবো সারা বোম মেরে আমি সিদ্ধান্ত সরকারকে উড়িয়ে দেবো। আর এত বুকের পাটাতে সিদ্ধান্তটার উপর বোমা মারার হুমকি দেয়। আরে সিদ্ধান্ত আমাদের ইউনিয়নের লিডার, তাকে যে হামলা করার চেষ্টা করবে আল্লাহ কসম তাকে আমরা বরবাদ করে দেবো। তা আপনি কে বলুন তো? বলছিলাম কি যে এই কারখানাটা মালিকানা বদল হয়েছে। আচ্ছা, তা আমাদের নতুন মালিক চাচ্ছে যে আমরা ওনার আন্ডারে কাজ করব। ও আপনি তাহলে কারখানার গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন? না, আরে আমি কেন তালা ঝোলাবো? কারখানা গেটে আমি মালিক হয়ে তালা ঝোলাতে পারি? তাহলে তালা ঝোলালো কে? ওই যে সিদ্ধান্ত সরকার। সিদ্ধান্ত সরকার ও তো তোমাদেরকে ঠকায়। তোমাদের যে প্রচুর পরিমাণে বেতনের যে বরাদ্দ টাকাটা, সেই টাকাটা মেরে দিয়ে তোমাদেরকে অল্প স্বল্প কিছু ধরিয়ে দেয়। এই আপনি কি বলছেন স্যার? যে সিদ্ধান্তটাকে আমরা এত বিশ্বাস করতাম, এত ভরসা করতাম, কিনা আমাদের পেটে লাথি মেরে আমাদের হক চিনে নিতে চাইছে। তুই ভুল বুঝছিস আকবর। আমার মনে হয় এরা সব মিথ্যা কথা বলছে। সিদ্ধান্তদার মতন মানুষ কখনো এত বড় বেইমানি করতে পারে না। আরে পারে শালা, তোদের মতো হিন্দুদের শরীরেই তো বইছে বেইমানির খুন, তাই তো বেইমানি করতে কখনো তোদের দিলে বাঁধে নাবে। হুঁশিয়ার আকবর, আরে একটা কথা বললে তোর মুখটা আমি ভেঙে দেবো। তাই নাকি? তো ভাই শালা কে কার মুখ ভাঙতে পারে? এসব তোমরা কি করছো? ওই তো কবি কালিদাস বলে গেছিলেন যে মোরা এক দুটি কুসুম হিন্দু মুসলমান। বাবু ওটা
কালিদাস নন, তবে ওটা কবি নজরুল ইসলাম। আরে যাই হোক কালিদাস হোক আর নজরুল হোক, বলেছিল তো নাকি? হ্যাঁ, আমি হিন্দু মুসলিম সবই তো আমরা ভাই ভাই, তাই না? এটা আমরা ভাবলেও এরা কখনো ভাবে না সে কথা। মুখে সাম্যের কথা বললেও এরা মনে প্রাণে আমাদেরকে ঘেন্না করে। তবে তুইও শুনে রাখ আকবর, একটা মিথ্যাকে হাতিয়ার করে জাতি ভেদের লড়াই যদি তুই বাজাতে চাস, তার ফল কিন্তু ভালো হবে না, তার ফল কিন্তু ভালো হবে না, কখনো না। আবে যা সালা, জাতি ভেদে লড়াই তো তুই বাঁধাতে চাইছিস বে সালা। তাই তো তোর জাত ভাইয়ের বেমানির কথা শুনু ব্যাপারটাকে তুই চেপে যেতে চাইছিস, কিন্তু আমি সালা ওই সিদ্ধান্ত সরকারকে কিছুতেই ছাড়বো না। এটা সত্যি কথা ভাইয়া, তুমি যা বলছো তাতে ছাড়া তো উচিত নয়। তুমি চাইলে আমরা তোমার পাশে থাকতে পারি। আপনারা আমার পাশে থাকবেন? হ্যাঁ, আলবাত থাকবো। নিশ্চয়ই থাকবো। শোনো আকবর, হ্যাঁ স্যার, আমি ওই সিদ্ধান্ত সরকারের পোস্টে তোমাকে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। আরে আপনি যা বলবেন আমি করতে রাজি আছি স্যার। আরে বলুন আমায় কি করতে হবে? তোমার প্রথম কাজ হবে সমস্ত ওয়ার্কারদের সিদ্ধান্ত সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা। আচ্ছা। আর দ্বিতীয় কাজ হবে, বলুন স্যার। আমি সব বুঝে যাচ্ছি। এবার দেখুন এই আকবর কি খেল। সালা ওই সিদ্ধান্ত সরকারের এমন হাল করবো যে সালা কারো কাছে মুখই দেখাতে পারবে না। চলি স্যার। আরে উকিল বাবু, আমার নাম সুদর্শন চাকরি। আমি শালা পাঁচ পথু না, কিন্তু পাঁচে থাকে। মাথা গরম করো না উর্মি, মাথা গরম করো না। তুমি আমার কথা শোনো উর্মি। না, আমি তোমার আর একটা কথাও শুনবো না। সামান্য সিকিউরিটি গার্ডের চাকরি করে তুমি কিনা আমাকে বলেছিলে যে তুমি ইঞ্জিনিয়ার। ছি 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 ছি। এটা জানলে তুমি যদি আমাদের সম্পর্কটা ভেঙে দাও উর্মি, তাই আমি তোমায় মিথ্যে বলছিলাম উর্মি। আমি যে তোমায় বড্ড ভালোবাসি উর্মি। থামো, ওইসব ইমোশনাল কথাবার্তা বলে তুমি আমাকে আর ভোলাতে পারবে না। আমি আজই এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। থামো। সব সংসারে তো টুকিটাকি মনোমালিন্য হয়েই থাকে, তাই বলে কি কেউ স্বামী সংসার ছেড়ে চলে যাওয়ার কথা ভাবে? এটা আমার কাছে স্বামী, এটা আমার কাছে দুঃস্বপ্নের ডামি। তাই আজ থেকে আমি আমার জীবন থেকে এই ডামিটাকে আস্ত করে ছুঁড়ে ফেললাম। স্বামী স্ত্রীর সম্পর্কের বন্ধনটা হলো জন্ম জন্মান্তরের মজবুত বন্ধন। এই বন্ধন এত সহজে ছিঁড়ে ফেলা যায় না গো মেজো বৌদি, এত সহজে ছিঁড়ে ফেলা যায়। সুমন্ত, আমি কি করবো বলতে পারিস ভাই? আমি যে না জেনে শুনে বিষ পান করে বসে আছি। একটু কষ্ট করে বিষের জ্বালাটা সহ্য করে নেই রে মেজো। সুমন্ত, আমি বলছি একদিন না একদিন তুই অমৃতের স্বাদ ঠিক পাবি। সুমন্ত। মেজো বৌদি, আমি তোমাকে অনুরোধ করে বলছি অতীতে যা ঘটে গেছে তা ভেবে লাভ নেই। বর্তমানকে নিয়ে তুমি খুশি হওয়ার চেষ্টা করো মেজো বৌদি। কেমন করে ভুলে যাব আমি যে এই শয়তানটা আমাকে ঠকিয়েছে। আমি তো হতেও পারতাম কোনো ইঞ্জিনিয়ার বা কোনো ডাক্তারের বউ, তাই বলে একটা সামান্য সিকিউরিটি গার্ডের বউ আমি। প্রচুর টাকা রোজগার করা মাতাল লম্পট স্বামী তার স্ত্রীকে মুঠো মুঠো টাকা দিয়ে শুধুমাত্র ভালোবাসার কর্তব্য পালন করে, কিন্তু যে স্বামী তোমাকে নিখাত ভালোবাসা দিয়ে মোটা কাপড়ের দায়িত্ব নেয়, সেই স্বামীর কাছে বেশি সুখে থাকে গো মেজো বৌদি, সেই স্ত্রীর কাছেই বেশি সুখে থাকে। সুখ না ছাই। আজ আমি বেশ বুঝতে পারছি তোমরা সবাই মিলে আমাকে ঠকিয়েছ। এ তুই কি বলছিস ভাই? আমরা তোকে ঠকিয়েছি? হ্যাঁ, তোমরা সবাই সব কিছু জানতে, তার সত্ত্বেও তোমরা আমাকে কেউ কিচ্ছু বলনি। তাই তোমাদের সবাইকে ছেড়ে দিয়ে এক্ষুনি আমি এই বাড়ি ছেড়ে আমার দাদার বাড়িতেই চলে যাচ্ছি। ঠাকুরপো,
হাত তুলে তোর হাতটা আমি মুচড়ে ভেঙে দেবো। বাহ 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 বাহ, কি সুন্দর নাটক হচ্ছে, নাটক, তাই না? আপনারা আপনারা কি ভেবেছেন কি এইসব নাটক করে আমাকে এইখানে আটকে রাখবেন? কিন্তু না, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে আমি থাকবো না, থাকবো না, থাকবো না। ওগো ওগো, তুমি ওকে আটকাও, ও যে সত্যি সত্যি চলে গেল, ওকে তুমি বোঝাও গো। যায় না মথুরা। তার মানে তুমি কি বলতে চাইছো উর্মি ঠাকুরপাকে ছেড়ে চলে যাও? হ্যাঁ, তাই যাবে। আজকালকার ছেলেমেয়েরা হামেশাই এরকম ঘটনা তো ঘটেই বসছে, আর সেই জন্য তো সমাজে বেড়ে চলেছে এমন ডিভোর্সের ঘটনা। দাদা দাদা, আমি ওকে ডিভোর্স দিতে চাইনি দাদা, ওকে যে আমি বড্ড ভালোবাসি দাদা। দাদা চাই তো, ও যদি আমার জীবন থেকে হারিয়ে যায় না, আমি আমি যে বড্ড পাগল হয়ে যাবো দাদা, বড্ড পাগল হয়ে যাবো। আমরাও তো চাই না রে ভাই, আমরাও তো চাই না বৌমা তোর জীবন থেকে হারিয়ে যাক দাদা। এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার দায়িত্ব তো তোরই। তবু আমি বলছি, বৌমা যখন এখানে থাকতে চায় না, তখন ওর দাদার বাড়িতে না হয় 6 মাস কাটিয়ে আসুক দাদা। আর সেই সুযোগে তুই একটা ভালো দেখে চাকরি জুগিয়ে নিবি, কেমন? বাহ বাবা বাবা বাবা, সিদ্ধান্ত বাবু, আপনার এই সুন্দর সিদ্ধান্তটা দেখে আমি বাহবা না দিয়ে থাকতে পারলাম না। আমি এই জন্যই বুঝতে পেরেছিলাম যে কাকা এত বড় দায়িত্ব কেন আপনার মতন কর্মচারীর হাতে দিয়ে গেছিল। এ কি আপনি? হ্যাঁ, আমি সুদর্শন চাকি, আমি পাঁক মাখি না, কিন্তু পাঁকে থাকি। সেদিনকে আপনাকে আমি 100% বিশ্বাস করতে পারিনি, কিন্তু আজকে আমি বুঝতে পারলাম আপনি 200% রাইট। কিন্তু আপনি এখানে এসেছেন কেন? আমি সেদিনকে আপনার সততার পরীক্ষা নিচ্ছিলাম, সেই সততার পরীক্ষায় আপনি পাস করে গেছেন। স্যার, এনাকে তো আগে দেখিনি। আচ্ছা বলো না, উনি কে? ইনি হলেন আমাদের ওই কোম্পানির মালিকের ভাইপো, সুদর্শন চাকি। আমি পাক মাখি না, পাকে থাকি। তবে আজকে আপনাদের পাশে পরিচয়টা সেরে ফেলি আগে। আরে বাবা, আমি তো দেখেই বুঝতে পেরেছি মাসিমা। হ্যাঁ, আরে আরে, ছি ছি ছি, আপনি কি করছেন? আমি তো উনার স্ত্রী। যা শালা, এ তো মেরে প্যাকেটের মধ্যে তাজা কুরকুরে রে। কি আপনি কি ভাবছেন সুদর্শন বাবু? না মানে ওনাকে দেখে আমার মায়ের কথাটা মনে পড়ে গেল। আমার মা ওরকম বড় লম্বা করে সিঁদুর পরতো, মায়ের মাথায় থাকতো ইয়া বড় ঘোমটা, মাকে একদম দেবীর মতো লাগতো। সব মায়েরাই তো দেবী হয়। ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আচ্ছা, আপনাকে যদি আমি মা বানাই, মানে মা বলে ডাকি, আপনি কিছু মনে করবেন না তো? টাকার কোনো প্রয়োজন নেই, মনে মনে ভাবলেই হবে। তুমি আমার কে মা, মানে বোন? কে তুমি? আপনি আমার বোন শিউলিকে দেখে এমন করছেন কেন? ও যে আমার রথের মেলায় হারিয়ে যাওয়ার মনে। হ্যাঁ, আমার তা কেন হবে? ও তো আমার মায়ের পেটে বোন। নিজের বোন? হ্যাঁ হ্যাঁ স্যার। আপনার ভুল করছেন, ও আমার অবিকল আমার মুন্নির মতন দেখতে, ছোট্ট ছোট্ট বোনটা আমার রথের মেলা দেখতে গিয়ে একদিন হারিয়ে গেল। আমি কত ডাকলাম, মুন্নি মুন্নি। আজকে তো আমি তোর মুখে মুন্নির ছায়া দেখতে পেয়েছি। কি রে বোন, পারবি না আমার মুন্নি হয়ে আমার বুকটাকে ভরিয়ে দিতে? মুন্নি বল, পারবি না? নিশ্চয়ই পারবো দাদা, নিশ্চয়ই পারবো। আজ থেকে মনে করবো তুমি আমার দাদা, তুমি আমার দাদা। মুন্নি আমার সরি সুদর্শন বাবু, সেদিন আমি আপনাকে চিনতে ভুল করেছিলাম,
কিন্তু আজ মনে হচ্ছে আপনি একটা বড় মনের মানুষ। ভালো মানুষ কিনা জানি না, তবে আমি ভালো হয়ে আপনাদের সংসারে দাঁড়াবার চেষ্টা করছি মাত্র। সুদর্শন বাবু, হ্যাঁ তাই তো আমি বলছি, আমার কাকার এই এত প্রপার্টি, কারখানা, আপনি তো জানেন কারখানাটা সেরকম চলে না, তাই আমি চাই কারখানার জেনারেল ম্যানেজার পোস্টে আপনি চাকরি নিয়ে বসুন। কি বলছেন আপনি? আপনি চিন্তা করবেন না, যা কিছু কাগজপত্র লাগে সব আমি বানিয়ে দেব। হ্যাঁ, আর শুনুন শুনুন, জেনারেল পোস্টে জয়েন করার পর আপনার প্রথম কাজ হবে আপনার এই ভাইটাকে একটা চাকরি দেওয়া। কি বলছেন? ঠিক বলছি রে ভাই, ঠিক বলেছি। আমার ওই নিজের ভাইকে চাকরি দিলে সবাই যদি, আরে কে কি ভালো মনে করবে বলুন না প্লিজ। সবাই যে ভাববে আমি স্বজন পোষণ করছি। কোনো তাতে কি চিন্তা করবেন হয়েছে গো? যদি ভাইয়ের ভালোর জন্য তোমার একটু অপবাদ হয়, তুমি পারবে না সেই অপবাদটা নিজের ঘাড়ে নিতে? হ্যাঁ হয় দাদা, হয়। আর এই সংসারটাকে বাঁচাতে আর সামান্য ব্যাপারটা তুমি এমনি করে মেনে নাও দাদা। হ্যাঁ বেশ, আমি আজ থেকে তোদের কথাটাই মেনে নিলাম। দাদা, আজ থেকে আমার যে ভীষণ খুশি দাদা। ঠাকুরপো, উর্মি, উর্মি তুমি শুনতে পাচ্ছ? ঠাকুরপো, এবার থেকে আমি আর বেকার থাকবো না, আমিও চাকরি করবো। উর্মি, আমিও চাকরি করবো। আপনাকে আমি যে কি বলে ধন্যবাদ জানাবো। আপনি, আপনার জন্য আমি আজ আমার এই ভাইটা চাকরি পেয়ে কত না সুখে শান্তিতে থাকবে। এবার নিশ্চয়ই উর্মি ঠিক আমাদের এই বাড়িতেই আসবে। সিদ্ধান্ত সরকার, তুমি আমার ফাঁদা পাতে পা দিলে তুমি উন্নতি করতে পারবে না, তোমাকে মরণের ধাপে